সংস্কার কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রকাশ ৮ ফেব্রুয়ারি। এ মাসের মাঝামাঝি বৈঠক বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনাতে কানাডার সহযোগিতা চাইলেন ড ইউনূস। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে সেফ ডিপোজিট ফ্রিজ করতে গভর্নরকে দুদকের চিঠি। সিআরআই এর সন্ধানে অভিযান। বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতকে গ্রেফতার করেছে পুলিশ। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত প্রথম ৬ কমিশনের প্রধানদের সম্মতিতে নির্বাচন ও সংস্কার নিয়ে চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হবে আগামী শনিবার। এরপর নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের অংশীজনের সাথে আলোচনার পর ফেব্রুয়ারির মাঝামাঝিতে বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। মঙ্গলবার ৬ কমিশন প্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত প্রথম ৬টি কমিশনের প্রধানদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। সেখানে কিছু ডিসিশন হয়েছে, এটা আপনাদের জানাচ্ছি। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। বৈঠকের বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আরও জানান, ৮ ফেব্রুয়ারি থেকেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার এবং নির্বাচনে করণীয় নির্ধারণে অংশীজনের সাথে আলোচনা করে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলি ডেটটা ঠিক করা হবে। এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কী সেটা ঠিক করা হবে। এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা জানান, বৈঠকে সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখন নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে রাজনৈতিক সমঝোতা, জাতীয় নির্বাচন কিংবা গণভোটের মাধ্যমে। সংবিধান নিয়ে বিভিন্ন পদ্ধতিতে ঐক্যমত করা সম্ভব। একটা হচ্ছে যদি আপনার রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে, যদি পোষণ করে সংবিধানের সংক্রান্ত কোনো সংশোধনী ক্ষেত্রে, তাহলে ওনারা মিলে সবাই মিলে এগ্রি করে কোনো একটা ব্যাপার আইনে পরিণত করার প্রস্তাব দিতে পারেন। সেটা আপনার পরে যখন সংবিধান সংশোধন করা হবে পোস্ট ভ্যালিডিটি দেওয়া যেতে পারে। আবার যদি সামনে নির্বাচন, যদি গণপরিষদ এবং সংসদ নির্বাচন যদি একই সাথে হয়, তাহলে গণপরিষদের মাধ্যমে হতে পারে, সাংবিধানিক কোনো সভার মাধ্যমে হতে পারে। এইগুলি হচ্ছে জাস্ট আমার কথা বললাম যে বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে, কিন্তু কী পদ্ধতিতে করা হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আজ জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রতিবেদনে ১০০-এর বেশি সুপারিশ থাকবে বলেও জানান মুঈদ চৌধুরী। প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবাদ সম্মেলন করে তা জানানোর পাশাপাশি ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে তিনি জানান। ৩রা অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। ৩ মাসের মধ্যে প্রতিবেদন দেবার কথা থাকলেও ৩ দফা সময় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। প্রত্যেক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আদলে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। স্বল্প, মধ্য ও দীর্ঘ এই ৩ মেয়াদে স্বাস্থ্য খাত সংস্কার করা হবে। হাসান মাহমুদের রিপোর্ট।
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তন সহ স্বল্প, মধ্যম ও দীর্ঘ এই 3 মেয়াদে দেশের স্বাস্থ্য খাতে সংস্কার, রোগী ও সেবা প্রদানকারীদের জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন, সব স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যায় উন্নীতকরণ এবং আগামী 5 বছরের মধ্যে ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মতো বিষয়গুলো সংস্কার প্রস্তাবে তুলে ধরে বিএনপি। সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা ইউনিভার্সাল হেলথ কাভারেজ এর আলোকে সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপি 5% এর কম হবে না। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটি অভিযোগ করে আওয়ামী লীগের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়েছে, যার সুষ্ঠু তদন্ত জরুরি। স্বাস্থ্য খাতে বিগত 15 বছর প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। এদিকে গাজীপুরের কাপাসিয়ার উলুসারায় স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে ডক্টর মঈন খান বলেন, উন্নয়নে গ্রামকেই অগ্রাধিকার দিতে হবে। এদিকে ঢাকায় বিএনপির 31 দফা সংস্কার নিয়ে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পৃথক কর্মশালা আয়োজন করে, যাতে অংশ নেয় দলের নেতাকর্মীরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত 49,70,388 জন নতুন ভোটার নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমদ। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এবছর কমিশনের লক্ষ্যমাত্রা ছিল 61 লাখ নতুন ভোটার জানিয়ে আক্তার আহমেদ বলেন, 11 এপ্রিল পর্যন্ত বাদ পড়া ভোটাররা অনলাইন এবং স্থানীয় রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন। 3রা ফেব্রুয়ারি পর্যন্ত বাদ পড়া ভোটার অন্তর্ভুক্ত হয়েছে 2.44%, আর নতুন ভোটার নিবন্ধনের হার 1.54%। মোট ভোটার বেড়েছে 3.9%। পুরুষদের ক্ষেত্রে 14 লক্ষ প্লাস আর তথ্য আমরা পেয়েছি, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 16 লাখ। আর যেখানে আমাদের গ্যাপ আছে এটাকে তো আমাদের পূরণ করতে হবে, কারণ এটা আমাদের দায়বদ্ধতা, তাই না? তো এই দায়বদ্ধতা তো তাৎক্ষণিকভাবে বা ওভারনাইট হবে না, এটা একটু আমাদেরকে দেন আমরা পর্যালোচনা করি এবং এটাকে, এই সীমাবদ্ধতাটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি এটা নিশ্চয়ই আমরা অ্যাড্রেস করব। বাংলাদেশ থেকে উত্তর আমেরিকার দেশগুলোতে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে কানাডার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের মানুষ ও সুবিধাভোগীরা শত শত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চুরি করে কানাডা সহ অন্যান্য দেশে পাঠিয়েছে। কানাডার টরন্টোতে বেগমপাড়া খ্যাত এলাকায় তারা সম্পত্তিও ক্রয় করেছে। এসব সম্পত্তি ও অর্থ খুঁজে বের করা এবং জব্দ করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন। পাচার হওয়া অর্থ ফেরত আনতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন হাইকমিশনার। বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের ব্যক্তিগত লকার ফ্রিজ রাখতে ব্যাংকটির কাছে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদক কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেলে কেবল বাংলাদেশ ব্যাংক নয়, অন্যান্য ব্যাংকের লকারও দুদক খুলবে। এছাড়া এদিন দুর্নীতির আরেক মামলায় পাসপোর্ট অফিসের পরিচালক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সংস্থাটি।
27 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধেও। এছাড়া আওয়ামী লীগের থিংক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সিআরআই এর বিরুদ্ধে আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গিয়ে প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে 35 কোটি 21 লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে দুদক। তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেই অভিযানে প্রচুর বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার পাওয়া যায়। এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35 কোটি 21 লক্ষ টাকার এফডিআর রয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠান সিআরআই এর বিভিন্ন রেকর্ড এবং নথিপত্র সংগ্রহের অভিযানে গিয়ে প্রতিষ্ঠানটির দপ্তরই খুঁজে পায়নি দুদক। সিআরআই তাদের বিভিন্ন কার্যক্রমে সরকারি রাষ্ট্র অর্থ ব্যয় করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের একটি দল মঙ্গলবার প্রথমে ধানমন্ডি 32 ও পরে ধানমন্ডি 6 এতে অভিযানে যায়। উভয় স্থানে গিয়েও অফিস খুঁজে পাননি বলে জানান দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। পরে বলেন, অন্যভাবে প্রতিষ্ঠানটির নথি সংগ্রহ করা যায় কিনা সে চেষ্টা করবে দুদক। তবে 3 থেকে 4টি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পেরেছে দুদক এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। আমাদের কাছে অভিযোগ আসছে, এখন অভিযোগের প্রেক্ষিতে আমরা গিয়ে রেকর্ডপত্র যাচাই করব, তারপরে আমরা বিষয়টা উদ্ধার করতে পারবো যে আসলে কী আছে। তো রেকর্ড অফিসের যেহেতু লোকেশন পাইনি, রেকর্ডপত্রগুলো সংগ্রহ করতে পারিনি। তবে আমরা এমনিতেই ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে যতটুকু জেনেছি, ওনাদের 3-4টা ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে আমরা জেনেছি। সেই অ্যাকাউন্টগুলোতে আমরা যেই তথ্যগুলো দরকার সে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 10:30টায় ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন। শিবলি রুবায়েতুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা আছে। বিদেশে অর্থ পাচার ও আর্থিক নানা অনিয়মের বিষয়ে অনেক অভিযোগ আছে বলে জানানো হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 10 আগস্ট বিএসইসির পদ থেকে পদত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়েও তিনি এরপর থেকে ক্লাস নেননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছে হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 11 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। এর আগে গত 31 অক্টোবর তারেক রহমান ও আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার রায় বাতিল করে তাদের খালাস দেয় হাইকোর্ট। অন্য 2 জন হলেন 21 টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান এবং সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার। 2017 সালে এই মামলায় অভিযোগ গঠন করে আদালত। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য 21 টেলিভিশন সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান এবং আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানার এসআই বোরহানুদ্দিন 2015 সালের 8 জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা দায়ের করেন। মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়ার দায়ের হয়নি। মামলা রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়নি। অর্থাৎ তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর 21 টেবিটা দখল নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল। 645 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মামলায় 24 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে 9 জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে আছেন নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালক। রাজধানীর মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে।
গত 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। অভিযোগ ওঠে নগদের পরিচালন ব্যবস্থায় অনিয়ম আছে। নিরীক্ষায় নগদের বেশ কিছু আর্থিক অনিয়মের বিষয় বেরিয়ে আসে, যেমন ব্যাংকে নগদ অর্থ জমা না দিয়ে 600 কোটি টাকার ই-মানি তৈরি করা। এছাড়া 41টি পরিবেশক হিসাব থেকে অননুমোদিতভাবে সরকারি ভাতার 1711 কোটি টাকা তুলে নেওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ জানায়, নুরুজ্জামানকে বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী আবেদন করলে বিচারক দেবী রানী রায় জামিন নামঞ্জুর করে সাবেক মন্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তার বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগেই গত শুক্রবার একই আদালত নুরুজ্জামানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট 2 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। গত বৃহস্পতিবার রাতে শহরের সেন্ট্রাল রোড পোস্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জামালপুরের মাদারগঞ্জে শতাধিক সমবায় সমিতির নামে আত্মসাৎকৃত প্রায় 2000 কোটি টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছে ভুক্তভোগীরা। গা ঢাকা দিয়েছে সমবায় সমিতির মালিকরা। মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকারী কয়েক হাজার ভুক্তভোগী গ্রাহক অর্থ ফেরতের দাবিতে বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে তারা। আমানতকারীরা জানান, প্রবাসী ছাত্র, শিক্ষক, কৃষক, গৃহিণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের অর্থ সমবায় সমিতিতে রাখেন। শুরুর দিকে কিছুটা মুনাফা দিলেও কয়েক বছর ধরে তা বন্ধ রয়েছে। ফেরত দেওয়া হচ্ছে না আমানতের টাকাও। অবৈধভাবে নোট বই ছাপানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। সন্ধ্যায় রাজধানীর মাতোয়াইলে বিভিন্ন মুদ্রণ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েব শাতিল ইভানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে SM বুক বাইন্ডিং কারখানার 4170 পিস সহায়ক বই জব্দ করা হয়। এছাড়া সহায়ক বই ছাপানোর অপরাধে হামজা প্রিন্টিং প্রেসের মালিককে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা করা হয়। যতদিন শিক্ষার্থীদের হাতে সব বই না পৌঁছবে ততদিন এই অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের শিশুদের হাতে কিংবা 10ম শ্রেণী বা সমমান যারা ছাত্রছাত্রী আছেন তাদের হাতে শতভাগ না পৌঁছায় ততদিন পর্যন্ত এনসিটিভির যে চাহিদা, যে জেলা প্রশাসন থেকে যেন এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, যাতে এই কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমরা সেটি প্রতিপালন করছি এবং প্রতিপালন করব। নগদ নিবেদিত অর্থনীতির খবর। মূল্যস্ফীতি কমানো বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তার সহনীয় মাত্রায় আসতে আরও 3 মাস সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব কথা বলেন তিনি। আগামী জুন মাসে মূল্যস্ফীতির সহনীয় অবস্থা অর্থাৎ 7% মতো হলে ভালো হয় বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। অনেকে দেশের অর্থনৈতিক অবস্থাকে শ্রীলঙ্কার সাথে তুলনা করলেও পরিস্থিতি একেবারেই আলাদা বলে মন্তব্য করেন সালেউদ্দিন আহমেদ। দেশের অনেক ব্যাংকের অবস্থা নাজুক উল্লেখ করে বিশেষ তহবিলের মাধ্যমে সংকট কাটানো হচ্ছে বলে জানান তিনি। কিছু পণ্যে ভ্যাট বাড়ানো নিয়ে সমালোচনা হলেও প্রয়োজনীয় অর্থের সংকুলান করতে কষ্ট হচ্ছে বলে জানান উপদেষ্টা। বলেন, রমজানে প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উঠেছে ডিফারেন্ট কারণ আছে, টাকা সরবরাহ বেশি ছিল, লোকের হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না। আমরা আর 2-3 মাস অপেক্ষা করে।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রমজানে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সভাকক্ষে বিআরসির বিজ্ঞানী ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, কৃষি গবেষণা অনেক দূর এগিয়ে গেছে, সেজন্য কৃষি ও মৎস্য খাতে অনেক উন্নতি হয়েছে। রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না এবং দাম সহনীয় থাকবে বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায় স্বীকার করে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে সবার প্রতি আহ্বান জানান। রমজানের সময় যদি কোনো নিত্যপণ্যের দাম বাড়ায়, সে শুধু জনগণের কাছে না, সে আল্লাহর কাছেও কিন্তু দায়ী হয়ে থাকবে। আমাদের যতটা অ্যাকশন নেওয়ার আমরা অতটা নিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমিটির জরুরি সভায় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে পোষ্য কোটা নিয়ে দুপক্ষের মুখোমুখি অবস্থানে মঙ্গলবার দিনভর উত্তেজনা বিরাজ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার প্রতি বিভাগে সর্বোচ্চ 4 জন করে মোট 148 জনের ভর্তির সুযোগ কমিয়ে সেটি 40টি আসনে সীমাবদ্ধ করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে পোষ্য কোটা বহাল চেয়ে বিক্ষোভ মিছিল এবং প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তাদেরকে বৈষম্য বিরোধীদের পোস্টার ছিঁড়তে বাধা দিলে তাদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে রোববার থেকে আমৃত্যু অনশনে বসেন একদল শিক্ষার্থী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফার সমর্থনে এবং আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে 2500 উপজেলায় বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামী লীগের দোসরদের প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তার দোসররা এখনও নানা ষড়যন্ত্র এবং দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত। এ সময় উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাত্রাতিরিক্ত বিমান ভাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের প্রবাসীরা। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, শারজা প্রদেশের প্রবাসীদের সঙ্গে বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের মত বিনিময় সভায় এ ক্ষোভ জানান তারা। মত বিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন অভিযোগ এবং পরামর্শ শোনেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এছাড়াও কনসুলেটের সেবা সহজীকরণ মিশনের মাধ্যমেই এনআইডি পাসপোর্ট সংশোধনের সুযোগ চান প্রবাসীরা। কনসুলেটের সেবা নিতে গিয়ে প্রবাসীরা অসদাচরণের শিকার হওয়ার এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন রাশেদুজ্জামান। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অনুরোধ জানান তিনি। দুবাই যেতে আমাদের একদিন ছুটি করতে হয়, যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের আশেপাশে পাই। আপনারা এটার জন্য সম্মানিত বাংলাদেশ সরকারের কাছে আপনারা কি একটা উদ্যোগ নেবেন আমাদেরকে জানাবেন। যে কর্মচারীবৃন্দ আছেন সবার বিহেভিয়ার অ্যান্ড সবার সাথে যেরকম আমাদের সাথে ব্যবহার করা হয় তার জন্য স্যার আমরা একদমই সন্তুষ্ট। বিভিন্ন আমিরাতগুলোতে আমরা বিশেষ কনসুলার ক্যাম্প কিন্তু আমরা পরিচালনা করি। যারা আপনারা সময়ের কারণে বা ছুটি না থাকার কারণে বা দূরত্বের কারণে যেতে পারেন না, তারা কিন্তু এই কনসুলার ক্যাম্পগুলোর সুবিধাটা নিতে পারেন। সৌদি আরবে একসময় চাকরিতে নিয়োজিত থাকলেও এখন ধীরে ধীরে ব্যবসায় ঝুঁকছেন প্রবাসীরা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি বাংলাদেশিদের কর্মসংস্থান। এরই ধারাবাহিকতায় জেদ্দায় আল রইসে যাত্রা শুরু হলো বাংলাদেশি মালিকানাধীন আল ফালা ডায়েট অ্যান্ড সুইটের শোরুম। প্রধান অতিথি জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর নাহিদা হাবিবাকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার মোস্তাফিজুর রহমান শিবলু। এ সময় উপস্থিত ছিলেন সৌদি নাগরিক তালাল আল জুবিয়ানি, বিশিষ্ট রাজনীতিবিদ মীর মনিরুজ্জামান তপন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শাহ আলম, মনোয়ার খান সহ অন্যরা।
কাতারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, দোহার লুসেইল ক্রিসেন্ট পার্কে দ্বিতীয় বার্ষিক মিলন মেলায় কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। খেলাধুলার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। ওবায়দুল্লাহ আল রাফির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, সিনিয়র সদস্য মোসাদ্দেক চৌধুরী, কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এনামুল হক চৌধুরী সহ অন্যরা। ৬ সংস্কার কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রকাশ ৮ ফেব্রুয়ারি। এ মাসেই বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে কানাডার সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে সেফ ডিপোজিট ফ্রিজ করতে গভর্নরকে দুদকের চিঠি, সিআরআই এর সন্ধানে অভিযান। বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতকে গ্রেফতার করেছে পুলিশ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।